নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো যে গত শনিবার জামাত এবং সেনা প্রধানের বৈঠকে কে কি পেল সেই বিষয়টি নিয়ে। গত শনিবার 24শে মে যমুনা ও সেনানিবাস এই দুই জায়গাতে তুমুল ব্যস্ততা ও টান টান উত্তেজনা ছিল। যমুনায় বৈঠক চলছে প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা পরিষদের, রাজনৈতিক দলগুলোর। ওদিকে সেনানিবাসে সেনা প্রধান বৈঠক করছেন বিভিন্ন ইসলামী দলের সঙ্গে। অসমর্থিত সূত্র থেকে জেনেছি প্রথম দফায় হিজবুত তেহরির ছাড়াও আরও দুটো ইসলামী দলের নেতা ছিল সেই বৈঠকে। এই বৈঠকের খবর পুরোপুরি চেপে দেয়া হয়েছে, কেউ কিছু বলেনি। মনে হয় এই বৈঠককে খুব একটা গুরুত্ব না দিয়েছেন সেনাপ্রধান, আর ওই দলগুলো, ইসলামী দলগুলো যারা, তারাও খুব একটা গুরুত্ব পায়নি বলে, এবং হয়তো এদের সবার যে পরিচালক, যে সেই মোহাম্মদ ইউনূস কিংবা জামাত, তাদের কথায় তারা মুখে কুলুপ এঁটেছে। যাই হোক, এই প্রথম বৈঠকের পর জামাত নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে। যমুনার বৈঠক হওয়ার সেরে প্রায় সঙ্গে সঙ্গে সেনানিবাসে হাজির হয়েছেন জামাত নেতারা। দেখে শুনে মনে হচ্ছে তারা কথা বলতে চেয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে, আর ওয়াকারুজ্জামান সাহেবও যেন মুখিয়েছিলেন জামাত নেতাদের সঙ্গে কথা বলার জন্যে। কখন ডাক দেবে, কখন ডাক পাবেন যে তারা আসছে, সেই জন্যে জামাত নেতারা কখন আসবে, কখন ডাকবে, কখন আসবে, কখন বসবে সেনানিবাসে এসে, তার অপেক্ষায় যেন বসেছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান। ভাবসাব দেখে মনে হতেই পারে সরকারের সঙ্গে যে ঝামেলা বর্তমানে তৈরি হয়েছে, সেই ঝামেলাটা মিটিয়ে নিতে ওয়াকারুজ্জামান সাহেব নিজেই কয়েক পা এগিয়ে গেছেন। প্রশ্ন করতে পারেন, ঝামেলা মেটাতে যদি এতটাই ব্যস্ত হবেন ওয়াকারুজ্জামান সাহেব, তাহলে ঝামেলাটা করতে গেলেন কেন? হ্যাঁ, এই প্রশ্নটা খুব স্বাভাবিক প্রশ্ন, যে ঝামেলা কেন করতে গেলেন। অর্থাৎ ওই যে বড় বড় কথা, নির্বাচন করতে হবে ডিসেম্বরের মধ্যে, 1 জানুয়ারিতেই নতুন সরকার চাই, নির্বাচিত সরকার চাই, তারপরে করিডর চলবে না, ইত্যাদি ইত্যাদি, মব জাস্টিসের নামে মবের হামলা চলবে না, এই যে সব বস্তু, আরও অনেক জিনিস রয়েছে। আমি একটা এপিসোড করেছিলাম, সেখানে 10টি কারণ আমি, তাই বক্তব্য থেকে, সেনা দরবারের বক্তব্য থেকে বেরিয়ে আসা 10টি কারণ আমি সেখানে নোট করেছিলাম। সুতরাং যদি কেউ বলেন যে ঝামেলা কেন করলো, তাহলে করলো কেন সেনাপ্রধান, সেনার তরফ থেকে ঝামেলাটা কেন করা হলো তার অনেক কারণ। আমার চ্যানেলে বিভিন্ন ভিডিওতে একাধিকবার বলেছি সেসব কথা, তবু একটু মনে করিয়ে দিই। এই যে সরকারের ঝামেলা করছেন কেন সেনাপ্রধান মাঝে মাঝেই, তার একটা কারণ হচ্ছে, প্রথমত মাঝে মাঝে তার বিবেক জেগে উঠছে, একটা বিবেকের ডাক। সেই যাত্রা টাত্রা হতো না গাঁয়েগঞ্জে আগে, মাঝে মাঝে বিবেক চলে আসতেন, একেবারে বিবেকের জ্ঞানের কথা তিনি বলে দিয়ে চলে যেতেন, কিন্তু বিবেকও জানতেন যে এইসব জ্ঞানের কথাগুলো আমার নাটকের কথা, তিনি গান গেয়ে গেয়ে বলে যেতেন। তা মাঝে মাঝে ওয়াকারুজ্জামান সাহেব ওই বিবেকের ডাকে তার গান গেয়ে যাচ্ছেন। দ্বিতীয়ত, তার নিজের ছবিটাকে উজ্জ্বল করা, যে আমি ইউনূসের মতো খারাপ লোক নই, আমি যে উপদেষ্টা পরিষদ রয়েছে তাদের মতো বাজে নই, আমার কাছে দেশ খুব বড়, ভবিষ্যতের কথা ভেবেও একটা হতে পারে। তবে হ্যাঁ, যে তার তো আবার তৃতীয় কারণটা হচ্ছে,
ওই তৃতীয় কারণটা হচ্ছে তার সাহসের অভাব, সেটাও হতে পারে। চতুর্থ কারণ, সাহসের অভাব না থাকলে, সাহসের অভাব হয়েছে বলেই 5 আগস্টে তিনি ক্ষমতা নেননি। নিলে তিনি তো ক্ষমতা দখল করে নিতে পারতেন। তিনি বলেও ছিলেন 5 আগস্টের বিকেলের মিটিংয়ে যে দেশের জানমান রক্ষা করার দায়িত্ব আমি আমার কাঁধে নিলাম। বলেছিলেন কিনা মনে করে দেখুন। তারপরে দেখা গেল ঘুরে গেলেন তিনি। কেন গেলেন? কারণ ওই যে সাহসের অভাব। কেন সাহসটা হয়নি তার অনেক কারণ আছে তার, সেটা নিয়ে সেপারেট আলোচনা হতে পারে, কিন্তু মূল বক্তব্য হলো তার সাহসের অভাব। চতুর্থত, তিনি কি করতে চান আর কি চান না সেটা নিজেই ভালো করে জানেন না। তিনি 5ই আগস্টে যখন শেখ হাসিনা দেশ থেকে চলে আসতে বাধ্য হলেন, তখন আমাদের অনেকেরই দৃঢ় ধারণা তার মনের মধ্যে ছিল যে তিনি সরকার দখল করে নেবেন, সরকারের দায়িত্ব নিয়ে নেবেন। কিন্তু পরে দেখা গেল যে তিনি সেই দায়িত্বটা নিলেন না। তার মানেটা হচ্ছে তিনি ওই সাহসের অভাবটা একটা অবশ্যই, আর তিনি কি করতে চান আর কি চান না এই ব্যাপারটা নিজেই জানেন না। এই প্রসঙ্গে আমি এর আগের অনেক ভিডিওতে বলেছি আমাদের সেই রবি ঠাকুরের গানের কথা, কবিতার কথা, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। তো তিনি সেই গোত্রের মানুষ সম্ভবত। পঞ্চমত, জামাতের কাছে এবং সেই সঙ্গে জামাত যাদের প্রতিনিধি, জামাত কাদের প্রতিনিধি? পাকিস্তানের ISI এর প্রতিনিধি। পাকিস্তানের সেই জামাত যাদের প্রতিনিধি, সেই পাকিস্তানের সঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামানের কিন্তু বহু পুরনো দিনের বাঁধা একটা গাঁটছড়া আছে, এবং অবশ্যই সেই গাঁটছড়ার সঙ্গে মার্কিন প্রশাসনের সঙ্গে ওই যে জুলাই বিপ্লবে, জুলাই ষড়যন্ত্রের সময় যে বোঝাপড়ায় এসেছিলেন স্বয়ং জেনারেল ওয়াকারুজ্জামান, সেটাও একটা কারণ হতে পারে তার ওই মাঝে মাঝে জেগে ওঠার, মাঝে মাঝে বসে যাওয়া, সেইটা ঝামেলা করার কারণ। যাই হোক, সুতরাং ইউনূস সরকারকে হুঁশিয়ারি দিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব ভাবছিলেন ডোজটা বোধহয় বেশি পড়ে গেল। বেশি ডোজ পড়ে গেলে কি হয়? অ্যান্টিডোজ দিতে হয়। সেই অ্যান্টিডোজটাকে তিনি ভাবলেন ডোজটা যখন বেশি পড়ে গেছে, একটা হইচই হচ্ছে, এই সরকার যদি আবার যদি ইউনূস যদি সত্যি সত্যি ভেগে যাওয়ার চেষ্টা করেন তাহলে তো মুশকিল হতে পারে। সুতরাং তিনি ভাবলেন একটুখানি ডোজটা অ্যান্টিডোজ দেওয়ার দরকার, যাতে একটু শুধরে নেওয়া যায় ব্যাপারটা। আর এই ব্যাপারে মধ্যস্থতা করার যোগ্যতা এই মুহূর্তে বাংলাদেশে আছে একটি মাত্র দলের। সেই দলটির নাম হচ্ছে জামায়াতে ইসলামী। তো এই জামায়াতে ইসলামী ছাড়া আর কার আছে এই সমঝোতা মধ্যস্থতা করার ক্ষমতা বাংলাদেশের? ইউনূসের অন্তর্বর্তী সরকারের মূল চালিকা শক্তি হলো জামাত। কট্টর ধর্মীয়তা জামাতের আদর্শ, কিন্তু বিএনপির কোনো আদর্শ আছে? আছে কি বিএনপির কোনো আদর্শ? এমন কথা বিএনপির আদর্শ আছে, এমন কথা বিএনপির অতি বড় বন্ধুও বলবে না। সে মুক্তিযুদ্ধের পক্ষে, আবার মুক্তিযুদ্ধের বিপক্ষে। সে মুক্তিযুদ্ধের হয়ে কথা বলছে, আবার সে পাকিস্তানের হয়ে কথা বলতেও তার ব্যস্ত, তার কোনো দেরি হয় না। সুতরাং বিএনপির অতি বড় বন্ধুও বলবে না যে বিএনপি কোনো আদর্শ নিয়ে চলে। তারা ব্যস্ত হচ্ছে তোলাবাজি বা চাঁদাবাজিতে। জামাত কিন্তু গোড়া থেকেই প্রশাসন দখল করা ও সেই জোরে তাদের রাজনীতিটা, তাদের যে নিজস্ব রাজনীতি, সেই রাজনীতি একেবারে শক্ত করে চালু করে দিয়েছে দেশে। অতএব সরকারের সঙ্গে সেনার ভাবসাব ঘটানোর দায়িত্ব, এই দায়িত্ব, অধিকার ও যোগ্যতা আছে একমাত্র জামাতের। সেনাপ্রধান তাই জামাতের পদ চেয়ে বসেছিলেন। এবং দেখুন কোন দিন, গত শনিবার যখন তুলকালাম চলছে যমুনায়, তখন সেনাপ্রধান বসে রয়েছেন জামাতের পদ চেয়ে, জামাতের সাথে মিটিং করবার জন্যে।
সেনার সঙ্গে রাজনৈতিক দলের এমন বৈঠক কোনো সভ্য গণতন্ত্রের দেশে খুঁজে পাওয়া যাবে না। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তো বারবার বলেন তার রাজনীতিতে মাথা গলাবার কোনো ইচ্ছা নেই, কিন্তু এই যে জামাতের সঙ্গে মিটিংটা করলেন, এটা কোন ইচ্ছার বশে করলেন? আর ইউনূস যে ওই বলেছিলেন না এই কয়েকদিন আগে যে সরকারের কাজে হস্তক্ষেপ করলে তিনি বরদাস্ত করবেন না, সেনাপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, সে কথাটা মনে রয়েছে ইউনূসের। সুতরাং দেখুন, কোনো সভ্য দেশে কোনো সেনাপ্রধান এইভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন না। বাংলাদেশে করেছেন। কারণটা কি? বাংলাদেশ হচ্ছে এখন সভ্য দেশও নয় এবং গণতান্ত্রিক দেশও নয়। সভ্যতার ঊর্ধ্বে, গণতন্ত্রের ঊর্ধ্বে, ঊর্ধ্বেও বলতে পারেন আবার নিম্নেও বলতে পারেন, যা খুশি বলুন না। মূল প্রসঙ্গে আসি। জামাত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি সেনা জামাত বৈঠকের সত্যতা নিশ্চিত করেছেন এবং বাংলাদেশের সংবাদপত্রগুলোও তো শুধু ওপর খবরটা দিয়ে গেছেন, কিন্তু তাদের যেটা বলে না খবরের অন্তরালের খবর বিশ্লেষণ করা, তার ধারে কাছে তারা কোনো সংবাদপত্রকে আমি যেতে দেখিনি। আমি এখানে বসেছি এই খবরের ভেতরের খবরগুলোকে দেখার জন্যে যে সেখানে কি হয়েছে। তো এই যে মোহাম্মদ তাহের, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জামাত নেতা, তিনি জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান এবং নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আলোচনায় উপস্থিত ছিলেন সেনাপ্রধানের সঙ্গে। বিষয়টা যে বেশ গোলমেলে সেটা বোঝা যায় যখন শনিবারের রাতের বৈঠকের খবর বাইরে বেরিয়ে আসতে একবারে পুরো দুদিন সময় নিল। মানে দুদিন পরে তারপরে খবর বেরোলো বাইরে যে জামাত নেতার সাথে জামায়াতের নেতাদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক হয়েছে। এটা দুদিন পরে কেন এলো? কারণ আছে। পাবলিক কিভাবে নেবে খবরটা সেটা নিয়ে সংশয় ছিল জেনারেল সাহেবের মধ্যে। কারণ তিনি তো গাছেরও খেতে চান আবার তলারও কুড়োতে চান। তিনি গণতন্ত্রের দোয়াই দিয়ে পাবলিকের সাথে থাকতে চান, আবার ইউনূসের বিরোধিতা করেও ইউনূসের পেছনে শক্ত খুঁটি হয়ে দাঁড়িয়ে থাকতে চান। এই দুটো কাজ একসাথে করতে গেলে নাটক তো করতেই হয়। সুতরাং জেনারেল সাহেবের মধ্যে একটা সংশয় ছিল যে পাবলিক এই খবরটা খাবে কিভাবে, তাই খবর চেপে রাখার ব্যবস্থা হলো। শেষমেশ ঠিক হয়েছিল আসল কারণ যতটা সম্ভব চেপে রেখে সেনাকে বাঁচিয়ে খবরটা বাইরে প্রচার করা। শুধু ইতিমধ্যে সেনার তরফ থেকে রবিবার একটি বক্তব্য জারি করে বলা হলো সরকার ও সেনার মধ্যে কোনো বিরোধ নেই। শুধু দেশ নয়, দুনিয়া শুদ্ধ মানুষ জানছে, শুনছে, দেখছে যে ইউনূস বনাম ওয়াকারের লড়াই। আর এমন সময় সেনা মুখপাত্র তিনি সেনানিবাস থেকে বলে দিলেন সেনার সঙ্গে সরকারের কোনো বিরোধ নেই। মনে পড়ছে? রবিবারেই বলেছেন। তাহলে নির্বাচন নিয়ে, করিডোর নিয়ে, বন্দর নিয়ে, মব হামলা নিয়ে ইত্যাদি 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 বহু বিষয় নিয়ে ওয়াকার সাহেব যেসব গরম গরম বিবেক জাগানো কথা বললেন, তার মানেটা কি? ওগুলো কি একমত থাকার বার্তা? ওগুলো কি একে কি বলা যায় যে বিরোধ নেই? বোঝা গেল একটা গোপন অপারেশন হয়েছে, কিন্তু সেই অপারেশন কি হয়েছে বোঝা যাচ্ছিল না। সেনা প্রধান আবার কিন্তু ঘুমিয়ে পড়া শুরু করেছেন, মনে রাখবেন। সুতরাং সেটা বুঝিয়ে দিলেন জামাত মুখপাত্র, স্বয়ং বুঝিয়ে দিলেন জামাতের পক্ষ থেকে, বলেই দিলেন যে সেনা প্রধানের সঙ্গে মিটিং হয়েছে জামাতের, তবে এই মিটিং নাকি সৌজন্যমূলক। কি বলেছে দেখুন, আপনাদের খবরের কাগজে, বিভিন্ন প্রথম আলো ইত্যাদি নানা খবরের কাগজে যে খবরটা বেরিয়েছে সেখানে বলা হচ্ছে তিনি বলেছেন জামাতের সঙ্গে সেনা প্রধানের এই যে মিটিং এটা সৌজন্যমূলক,
কোনো রাজনীতির আলোচনা হয়নি, শুধু এমনি কিছু মানে অনানুষ্ঠিক ইনফর্মাল কথাবার্তা এইসব ওইখানে হয়েছে। মানে এমনি এমনি কথাবার্তা, কেমন আছেন ভালো, কিন্তু এখন তো কোনো ওই ঈদও নেই, কোনো নববর্ষও নেই, এখন তো সৌজন্য জানাবার প্রয়োজনটা হলো কেন এখন? এ প্রশ্ন স্বাভাবিকভাবে আসতে পারে, বাংলাদেশের কোনো সংবাদপত্রের মাথায় এই প্রশ্নটা আসেনি যে হঠাৎ কেন সৌজন্য বিনিময়ের এত তাড়াহুড়ো হলো। তবে আসল খবর বেশিক্ষণ চেপে রাখতেও পারেননি জামাতের ওই মুখপাত্র, হয়তো এটাও লাইন তাদের। কি কথাবার্তা হয়েছে সেটা একটু খোলসা করে বলার যেই অনুরোধ করলো সাংবাদিকরা, অমনি মুখপাত্রটি বলে ফেললেন, উজাড়গিরি করে দিলেন সত্যি কথাটা। সেই সত্যি কথাটা কি? তিনি বললেন, আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই, সে লক্ষ্যে বর্তমান পরিস্থিতিতে যাতে সরকার ও সেনাবাহিনীর মধ্যে একটা সমন্বয় সমঝোতা হয়, সেজন্য জামায়াত বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালিয়েছে। কি বেরিয়ে এলো কথার মধ্যে দিয়ে? অর্থাৎ আলোচনার বিষয়বস্তু হলো নির্বাচন করা। কি রকম নির্বাচন হবে? সেই নির্বাচনকে সুষ্ঠু হতে হবে। বাংলাদেশের রাজনীতির সঙ্গে যাদের সামান্য পরিচয় আছে তারাও জানেন জামাত শীঘ্র নির্বাচনের বিরুদ্ধে। তারা চায় না নির্বাচন হোক তাড়াতাড়ি। কেন? কারণ নির্বাচন না করে তারা যেভাবে ক্ষমতার রাজভোগ খাচ্ছে, তাতে নির্বাচনে কি দরকার তাদের? নির্বাচন হলে তো তাদের মুশকিল, যদি জিততে না পারে। তাই তো তারা ইউনূসের পেছনে দাঁড়িয়ে নির্বাচন না করার চেষ্টায় ব্যস্ত। তারা একটা কথাই বারবার বলে, সুষ্ঠু নির্বাচন করা যেদিন সম্ভব হবে সেদিন নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন, তার আগে নয়। তাতে 2 বছর 5 বছর লাগুক। কিন্তু সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের আগে শনিবার যমুনায় যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিংয়ে জামাত ছাড়াও বিএনপি ছিল, জাতীয় নাগরিক পার্টি ছিল। জাতীয় নাগরিক পার্টি তো ইউনূসের নিজের পার্টি, সুতরাং ওর কথা ছেড়ে দিন। জামাত সেনার সঙ্গে মিটিং করতে এলো, কিন্তু বিএনপি কেন এলো না? আচ্ছা, একটা প্রশ্ন আপনার তো মধ্যে আসতেই পারে যে বিএনপি কেন ভুলেও সেনাপ্রধানের সঙ্গে কেন মিটিং করতে চাইলো না, করতে চাইছে না কেন মিটিং? কারণটা হচ্ছে বিএনপি কি করবে সেটা ওই অনেকটা সেনাপ্রধানের মতো নিজেটাও ঠিক মতো জানে না। আবার জানলেও এক এক নেতা এক এক রকম কথা বলবে। কি কথা বলবে মানে একেবারে ওপর থেকে সেটা কারোর কাছে পরিষ্কার নয়। তাদের কেউ হয়তো বলল, কেউ হয়তো ভাবছে, একটা দল ভাবছে এমনি করেই যায় যদি দিন যাক না, চাঁদাবাজি আর তোলাবাজি করে দিন তো মন্দ কাটছে না। তাছাড়া তারেক রহমানের উপর থেকে সব মামলা এখনো ওঠেনি। তারেক এখনো দেশে ফিরতে পারছেন না, ফিরতে পারবেনও না যতক্ষণ না ফাইনাল একটা দুজনের এদের মধ্যে একটা সমঝোতা হয়। আর মামলা না উঠলে তারেক আসবে কি করে? আর তারেক না এলে কে হবে দেশের প্রাইম মিনিস্টার? আরও বড় কথা, নির্বাচন হলে বিএনপি যদি না জেতে, নির্বাচন হলে আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করতেই হবে সরকারকে। আওয়ামী লীগকে বাতিল করা যাবে না, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতেই হবে। এটা একেবারে লিখে রাখতে পারেন। আর আওয়ামী লীগ এলে বিএনপি 2 নম্বর থেকে ছিটকে 3 নম্বরে চলে যাবে, এটাও মোটামুটি দেশের মানুষের জেনে গেছে। তার সেই জানার বড় কারণ হচ্ছে বিএনপির মধ্যে মুক্তিযুদ্ধের একটা ব্যাপার ছিল, মুক্তিযুদ্ধের পক্ষের ভোট বিএনপির পেত, আর যার মধ্যে যে মুক্তিযুদ্ধের পক্ষের যে ভোট, সেই ভোটের কিছুটা অংশ অন্তত বিএনপিতে যেত, বড় অংশ আওয়ামী লীগের কাছে যেত, এটাও ঠিক। আর বিএনপির কাছে কি থাকতো? সেখানকার যে মৌলবাদী ভোট, সেইটা। এখন মৌলবাদী ভোটের পুরো দখল চলে যাবে কার কাছে?
পুরো দখল চলে যাবে জামাতের কাছে এবং ইসলামী দলগুলোর কাছে, তাদের জোটের কাছে। বিএনপির কাছে মৌলবাদী ভোট নেই, বিএনপির কাছে মুক্তিযুদ্ধের ভোট নেই, তাহলে বিএনপি জিতবে কোত্থেকে? জিততে পারবে না। সুতরাং বিএনপি এখন কি চাইছে? বিএনপি এখন চাইছে নির্বাচন যবে হয় হোক, যবে খুশি হোক নির্বাচন। বিএনপি কিচ্ছু বলবে না। মাঝে মাঝে বিএনপি কেবল একটু অর্ধেক বলবে, এক নেতা বলবে যে আমরা কিন্তু নির্বাচন এবছর না হলে আমরা কিন্তু রাস্তায় নামবো। আরে বাবা, নির্বাচন চাইতে হলে কে তোদের বারণ করেছে রাস্তায় নামতে? এখনই নাম না কেন নির্বাচনের পক্ষে? আসলে বিএনপির মুখ নেই, বিএনপি বলতে পারবে না এই কথা। সুতরাং তারা চাইছে কি? সূত্র গেছে সমঝোতার, সেটা হচ্ছে বিএনপি কিচ্ছু বলবে না, জামাত ক্ষমতা ভোগ করে করুক, কেবল রাষ্ট্রপতি হবে শাহাবুদ্দিনকে সরিয়ে রাষ্ট্রপতি করা হবে মোহাম্মদ ইউনূসকে, আর বিএনপির তারেক রহমান হবে প্রধান উপদেষ্টা। চলুক এইভাবে, নতুন একটি সরকার হোক। সেনাপ্রধানের, এটা তো গেল বিএনপির কথা আর জামাতের কথা। সেনাপ্রধানের কথায় আসি। এই বছরে নির্বাচন করতে হবে, এটা মাননীয় সেনাপ্রধানের মনের কথা কেউ ভাববেন না। মনের কথা ভাবলে তিনি অনেক কিছু করতেন, তিনি কিছুই করেননি, শুধু মাঝে মাঝে বক্তৃতা ঝেড়েছেন। এটা তার মনের কথা নয়, এটা তার মুখের কথা। আরাকান আর্মির জন্য করিডোরের প্রস্তাবের বিরোধিতা করে যে এখন আর লাভ নেই, সেটা সেনাপ্রধানও জানেন, কারণ এ ব্যাপারে করিডোরের চুক্তি করা হয়ে গেছে, সেন্ট মার্টিন দেয়া হয়ে গেছে। সুতরাং এসবগুলো নিয়ে সেনাপ্রধান কিছু এগুলো নিয়ে বলছেন তিনি। কেন? কারণ গ্যালারির দিকে তাকিয়ে বলছেন, জনগণের দিকে তাকিয়ে। তিনিও যদিও ভালোভাবেই জানেন যে জনগণকে খুশি রাখার জন্য বলছি, হিরো হওয়ার জন্য বলছি, কিন্তু খুব বেশি দিন জনগণকে, খুব দীর্ঘকালের জন্যে এই ভুল বোঝানো যায় না, অল্পকালের জন্য ভুল বোঝানো যায়। তবু আপাতত হিরো হয়েও তো লাভ আছে। সেই লাভটার জন্যে সেনাপ্রধান মাঝে মাঝেই এইরকম বিবেকের মতো ডাক দিয়ে যাচ্ছেন, গান গেয়ে যাচ্ছেন। কিন্তু এছাড়া আরও একটা বড় ইস্যু আছে ওয়াকারের। সেটা হলো এনএসএ খলিলুর রহমানকে তাড়ানো। কারণ খলিলুর রহমানকে পোস্টিং করেছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে, পোস্টিং দেওয়া হয়েছে সেনাপ্রধানের উচ্চতা কেটে দেওয়ার জন্যে, সেনাপ্রধানের ক্ষমতা খর্ব করার জন্যে এটা করেছিল ইউনূস। এবং এটা করেছিল কবে মনে রাখুন, যখন তিনি ওয়াকার যখন চলে গেছেন রাশিয়া সফরে তখন, এবং তার সঙ্গে কোনো আলোচনা না করেই এগুলো করা হয়েছে। সুতরাং খলিলুর রহমানকে সহ্য করা সম্ভব নয় ওয়াকারুজ্জামানের পক্ষে। সুতরাং খলিলুর রহমানকে অলরেডি ভিলেন বানানো হয়ে গেছে। এই যে করিডোরের ব্যাপারে খলিলুর রহমান মূল ভিলেন, সেটা করা হয়ে গেছে। জামাত নেতারা এ বিষয়টি জানেন, বুঝতেও পেরেছেন। সুতরাং তারা এসে সামলে দিয়েছেন অবস্থাটা কিভাবে সামলে দিয়েছেন? খলিলুর রহমান চলে গেছে বাংলাদেশ ছেড়ে, আপাতত তিনি কাতারে গেছেন। কাতারে আবার ওই আমেরিকার সার্চ দ্য অ্যাফেয়ার যিনি ঢাকায় থাকেন, তিনিও গেছেন কাতারে। কাতার এখন বোঝা যাচ্ছে এদের মধ্যে একটা নতুন মীমাংসার জায়গা হয়েছে কাতার, এবং তিনি সেখান থেকে খলিলুর রহমানও যাবেন আমেরিকায়, তিনিও যাবেন ওই যে সার্চ দ্য অ্যাফেয়ার্স, তিনিও যাবেন আমেরিকায়, আর ফিরবেন না। অন্তত খলিলুর রহমান সম্ভবত আর ফিরবেন না। সুতরাং ওয়াকারুজ্জামানের যে বিরোধী ছিল, সে বিরোধটা ছিল, সেটা এখন চলে গেল। ওয়াকারুজ্জামান শান্ত হয়ে গেছেন, শান্ত থাকবেন। ইউনূস যেদিন খুশি ভোট করুন, যবে খুশি রাস্তায় নামুন, মানে ভোটের জন্যে ভোট করুন। সেনাপ্রধান মাঝে মাঝে কেবল গর্জন করবেন, যেমন এখন করছেন, কিন্তু বর্ষণ হবে না। এটা মোটামুটি স্থির করে দেশের লোক এখন বুঝে নিতে পারে। জামাত, বিএনপি, ইউনূস, ওয়াকার উজ্জামান, সবার স্বার্থের কথা তো বলা হলো, সবার স্বার্থ রক্ষিত হলো। শুধু কার স্বার্থ রক্ষিত হলো না,
কে এই মাঝখান থেকে কে পড়লো বিপদে এবং কার স্বপ্নভঙ্গ হলো? দেশের মানুষ ওয়াকারুজ্জামানের মানে একাধিকবার তার এই বিবেকের কথা শুনে শুনে দেশের মানুষ ভাবছিল এই লোকটাই হয়তো তাদের অন্ধকার থেকে মুক্তি দেবে। কিন্তু অন্ধকার থেকে সেই মুক্তি ও দেয়ার মানুষ যে ওয়াকারুজ্জামান নন, তিনি আবারও সেটা প্রমাণ করলেন এই জামাতের সাথে বৈঠক করে। জামাতের সাথে তিনি যেসব বৈঠক করলেন এবং তারপরে খলিলুর রহমান, তার যিনি মূল বিরোধটা যে জায়গায়, সেটা তাকে বন্ধ করে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে। আপাতত কাতার হয়ে আমেরিকা যাবেন। তো আপাতত ইউনূসের শাসন আবার ঠিকঠাক তার জায়গায় বসে গেল। অর্থাৎ ইউনূসের আর কোনো, তিনি এখন নিশ্চিন্ত হয়ে জাপান গেলেন এবং জাপান থেকে ওই সায়োনারা সায়োনারা মানে বিদায় বিদায় বলতে বলতে তিনি আর এতে যাবেন না। তিনি চলে যাবেন ভেবেছিলেন অনেকে প্যারিসে কিংবা আমেরিকায়, সেটা আর হবে না। উনি জাপানে যাবেন। জাপানে ওনার কি কাজ আছে, কেন গেছেন ইত্যাদি, এটা নিয়ে আজকেই আরেকটি ভিডিও করব, সেখানে বলবো। আপাতত এখানেই রাখছি এবং সেখানে সবার শেষে বলি, বাংলাদেশের মানুষের আবার স্বপ্নভঙ্গ হলো। জানি না কতদিন এই স্বপ্নভঙ্গের পালা চলবে, কতদিন এই অন্ধকারের রাজত্ব থেকে তাদের মুক্তি হবে। তবে তারা মুক্তি পান, বাংলাদেশ আবার হাসুক, বাংলাদেশ আবার সোনার বাংলা হয়ে উঠুক, এই কি বলবো, এই আহ্বান রেখে, ঈশ্বরের কাছে এই আবেদন রেখে এখনকার মতো আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।